নমস্কার, এখনকার প্রাইম টাইমে আমি আছি আপনাদের সাথে অমৃতার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। হাসপাতাল করার নামে 2014 সালে অবৈধভাবে জায়গা দখলের জন্য অগ্নি সংযোগের ঘটনায় দোষী সাব্যস্ত হন 12 জন। এই 12 জন আসামিকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল পশ্চিম জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। 2014 সালের 22শে নভেম্বর বিশালগড়ের চাম্পামুড়া বাজার সংলগ্ন উপস্বাস্থ্য কেন্দ্রের পাশে সুধীর দেবনাথের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় সুধীর দেবনাথের কন্যা রুমা দেবনাথের শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ঘটনার পর আমতলী থানায় মামলা দায়ের করা হয়। ভূমি সুরক্ষা কমিটির নামে হাসপাতাল করার অজুহাতে অবৈধভাবে সুধীর দেবনাথের বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। দীর্ঘ প্রায় 3 বছর আদালতে মামলা চলার পর 29শে জুলাই 12 জন আসামিকে দোষী করে পশ্চিম জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। সাজা ঘোষণা হয় সোমবার। এদিনের সকাল থেকে আদালত চত্বরে ভিড় জমায় অসংখ্য মানুষ। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিনে আদালতে 12 জন আসামিকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়। সাজাপ্রাপ্ত আসামিরা হলো নারায়ণ দেবনাথ, রতিরঞ্জন লস্কর, গৌরাঙ্গ ভৌমিক, গৌরাঙ্গ দে, বিকাশ দাস, মনোরঞ্জন পাল, বিজয় কৃষ্ণ মিশ্র, প্রাণকৃষ্ণ সূত্রধর, কাজল দেবনাথ, কেশব দেবরায়, তাপস লস্কর, উত্তম দে। রায় শোনার পর আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়ে সাজাপ্রাপ্তদের পরিজনরা। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আবারও এক যুবকের মৃতদেহ উদ্ধার। মৃত যুবকের নাম মাধব মজুমদার। ঘটনা উদয়পুরের চন্দ্রপুর এলাকায়। খুন না আত্মহত্যা তা নিয়ে জোর চর্চা এলাকায়। পুলিশ তদন্তেই বেরিয়ে আসবে আসল রহস্য। 28 বছর বয়সের এক যুবকের মৃতদেহ পাওয়া গেল উদয়পুরের চন্দ্রপুর এলাকার রেল ব্রিজের নিচে। রবিবার ভোরে স্থানীয়রা মৃতদেহটি দেখতে পায়। মৃত যুবকের নাম মাধব মজুমদার। বাবা চিত্ত মজুমদার জানায় 2-3 দিন ধরে তার ছেলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। মানসিক অবসাদে ভুগছিল মাধব। এটা খুন না আত্মহত্যা তা নিয়ে গুঞ্জন এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ। মাধবের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। কি নাম আপনার ছেলের? মাধব মজুমদার। কতদিন ধরে নিখোঁজ? আজকে 3 দিন। বাড়ি কোথায়? মাতার বাড়ি। আপনি কি করতো দেন পেশা? কিছু করতো না, বাড়িতে গরু করতাম নিজের। এটা কি যে এটা কি লেগে হইলো আপনার মনে হয়? একটা ব্রেনের একটু আছে, ব্রেনের এফেক্ট আছে। এটা কি আপনার প্রাথমিক ধারণা মনে হয় যে কি নিজে নিজে এরকম হয়েছে না কোনো খুন টুন করা হয়েছে? কি মনে হয় আপনার? আমি অন্তত কিছু করতে পারি। আপনি কি হন? হ্যাঁ, বাবা। বাড়ি মাতার বাড়ি। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যের বুকে ফের বোমার বিস্ফোরণের ঘটনা ঘটে জিরানিয়ার সিপিআইএম বিভাগীয় কার্যালয় সংলগ্ন এলাকায়। বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র আতঙ্কে এলাকাবাসী। হতাহতের কোনো খবর নেই। রাজ্যের বুকে ফের বোমা বিস্ফোরণের ঘটনা। রবিবার রাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে জিরানিয়ায়। সিপিআইএম বিভাগীয় কার্যালয় সংলগ্ন এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ালো গোটা এলাকায়। জানা যায় একটি বাজারের থলির ভিতর সিলভারের পাত্রের মধ্যে বোমাটি রাখা ছিল। বিস্ফোরণের সময় আশেপাশের লোকজন না থাকায় তেমন কোনো ক্ষতি হয়নি। বিস্ফোরণের পরে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী সহ মহকুমা পুলিশ আধিকারিক। পুলিশ তদন্ত শুরু করে। প্রশ্ন উঠছে, কোথা থেকে এলো এই বোমা? কারা কি উদ্দেশ্যে এই বোমা রেখেছিল? মিশন 2018কে সামনে রেখে রাজ্যে নতুন করে অশান্তি সৃষ্টির প্রয়াস নয় তো? প্রশ্ন উঠছে গোয়েন্দা শাখার ভূমিকা নিয়েও। গোয়েন্দা শাখার নিকট কি আগাম কোনো খবর ছিল না? এই বোমা বিস্ফোরণের সাথে কোনো সন্ত্রাসবাদী সংগঠনের যোগ নেই তো? এতগুলি প্রশ্নের উত্তর পুলিশের সঠিক তদন্তে বেরিয়ে আসতে পারে বলে অভিমত অভিজ্ঞ মহলে। এখন দেখার পুলিশ তদন্তে আসল রহস্য উন্মোচন হয় কিনা। আগরতলার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। পারিবারিক কলহের জেরে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক গৃহবধূ। ঘটনা রাজধানীর জয়নগর এলাকায়। এই ঘটনার জন্য গৃহবধূর বাপের বাড়ির লোকজন আঙুল তুললেন গুণধর স্বামী মিন্টু সরকারের দিকে। পারিবারিক কলহের জেরে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক গৃহবধূ। ঘটনা রাজধানীর দক্ষিণ জয়নগর এলাকায়।
দক্ষিণ জয়নগর এলাকায় ভাড়া থাকতো মিন্টু সরকার। 7 বছর পূর্বে তার সাথে বিয়ে হয় মেলাগড়ের সোমা দাসের। তাদের 6 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই প্রায় মিন্টু সোমার ওপর নির্যাতন চালাতো বলে অভিযোগ। রবিবার রাতেও মিন্টু সোমাকে বেধড়কভাবে প্রহার করে। অভিমানে স্বামীর সামনেই সোমা দাস নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। সোমার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে মিন্টু তড়িঘড়ি সোমার শরীরের আগুন নেভায়। এতে মিন্টুর হাতও আগুনে ঝলসে যায়। রাতে তাদেরকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সোমা দাস জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনার জন্য সোমার বাপের বাড়ির লোকজন আঙুল তুললেন গুণধর স্বামী মিন্টু সরকারের দিকে। মানে কি কইছে? এডি কইছে। কি কইছে? কইছে আমার লাগিয়া দিদি রাজ্যইতে আছে, মারতে আছে আমাদের। কে মারতেছিল? জামাই মারতে আছে। তারপরে কইছে আমার আর মাইরো না, মারো কি? বাচ্চারা ঘুমাই লোক, বাড়ির কাছে পূজা আছে, পূজারা অবশ্য মানুষের বলবো ঘুমাই হন। তারা ঘুমাই লোক, বাচ্চারা ঘুমাই লোক, তোমার যে দূর পারবে আমাদের ঘুমাই না, মানে না। বেড়া মারছে, বেড়ার সামনে গিয়ে তাই ছুঁড়ে তেল দিছে। বেড়ার সামনে বেড়া বেড়ে গেছে, মাইরা গিয়ে বেড়া একটা উল্লে বেড়ে গেছে। বেড়ার সামনে গিয়ে তাই ফেরাস্তা বেড়ে গেছে। ডাইল লই দিবার করে ম্যাচ পয়লাবার ম্যাচ জ্বালছে, যে ম্যাচটা জালসারি ধরছে না, আগুনটা ধরছে না। শেষের বার আগুনটা জালসারি ভিজে গেছে। কি নাম আপনার মেয়ের? সুমা সরকার। হ্যাঁ, সুমা। সুমা কি সরকার। আর জামাইয়ের নাম? মিন্টু দাস। কোন জায়গা থেকে তারা? দক্ষিণ জয়নগর। দক্ষিণ জয়নগর। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি মেলাগড় সোনাম কলমকে। বিয়ে দিয়েছেন কবে? বিয়ে দিছি 7 বছর হয়েছে। বাচ্চা আছে? হ্যাঁ, কয়জন? বাচ্চাই তো বুঝে আছে, বাচ্চা তো বুঝে আছে। একটা নাতিন, নাতিন যে বুঝে আছে, বাবু মারার মাইরো না, পাপা মারার মাইরো না, মার আগুন লাগে, মার আগুন নিবাম, মা আগুন নিবাম, বাচ্চাই তো বুঝে আছে। এর আগে কোনো মারধর করছে আরো? মাইরুর তো আগুন দিচ্ছে। হ্যাঁ, মাইরুর ফটো তো শরীরে আগুন না, দিচ্ছে। তার আগে আর মারধর করছে না? না না না, আমার তার কিছু আমরা আইসি রাত্রে। না না, এর আগে হ্যাঁ হ্যাঁ, 2 দিন আগে মাইর দিও জামাই শেয়ার করছে, এটাই শেয়ার করছে। জামাই কিছু মারধর করছে? কি করে জামাই? কি কাজ করবো? হুম হুম, ব্যাংকে কি করে? ওই ক্লাস থাকবি এই সাইকেল না, তার কি নিজের গাড়ি না ভাড়াটা গাড়ি? আগরতলার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন নিউজ বাংলায়। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য? আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। সুন্দর হে, সুন্দর হে। বিশ্ববিখ্যাত নাম্বার 1 হিরো 2 হুইলারের সব মডেল নিয়ে এলো ইউনিক অটোমোবাইল, যেখানে থাকছে আকর্ষণীয় সব অফার। নিয়ে যান আপনার পছন্দের যে কোনো মডেলের হিরো বাইক কিংবা স্কুটার। সঙ্গে রয়েছে আকর্ষণীয় ইজি ফিনান্সের সুবর্ণ সুযোগ। তাছাড়াও রয়েছে আপনার প্রিয় বাইকটির সুনিপুণ দক্ষ কারিগর দ্বারা সার্ভিসিং এর ব্যবস্থা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। আমাদের শোরুমে কল করতে ডায়াল করুন 0382234594 অথবা 9774948473 নম্বরে, এবং আমাদের সার্ভিসিং সেন্টারে কল করতে ডায়াল করুন 232048 নম্বরে। ইউনিক অটোমোবাইল, আপনার চলার সঙ্গী। ফিরে এলাম বিরতির পর। 2018-এ রাজ্যে বিজেপি সরকার গঠন করবেই, কেউ রুখতে পারবে না। সদ্য সমাপ্ত রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দের জয় উপলক্ষে রাজ্য বিজেপির এসসি মোর্চা আয়োজিত অভিনন্দন সভায় এমনটাই বললেন বিজেপি এসসি মোর্চার সর্বভারতীয় সভাপতি বিনোদ সোনকার।
রাজ্যে বিধানসভার নির্বাচন যত এগিয়ে আসছে ততই পারদ চড়ছে রাজ্য রাজনীতির। সিপিআইএম বিজেপির সম্মুখ সমরে যুদ্ধ অবতীর্ণ, চলছে পালা বদল করে দল বদলের পাল্লা দিয়ে চলছে মিছিল, মিটিং, সভা সমাবেশ। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে দিতে নারাজ, বাড়ছে উত্তেজনা। ঠিক এই পরিস্থিতিতে একদিকে চলছে সিপিআইএম এর রাজ্য কমিটির 2 দিনের বৈঠক, অন্যদিকে আগরতলা রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় বিজেপির এসসি মোর্চার উদ্যোগে অভিনন্দন সভা। সদ্য সমাপ্ত রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দের বিপুল জয়লাভে অনুষ্ঠিত হয় এই অভিনন্দন সভা। সভায় নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন এসসি মোর্চার সর্বভারতীয় সভাপতি বিনোদ শঙ্কর, বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব প্রমুখ। অভিনন্দন সভায় আলোচনা রাখতে গিয়ে বিনোদ শঙ্কর বলেন, इसलिए पड़ी कि देश के लोग जाने कि रामनाथ कोविंद जी कौन थे और कौन हैं। हम लोग जैसे छोटे से कार्यकर्ता 1991 से भारतीय जनता पार्टी से जुड़ के समाज के लिए, राष्ट्र के लिए संघर्ष शुरू किया और आज देश के सर्वोच्च संवैधानिक पद पर हैं। माननीय अध्यक्ष जी कह रहे थे कि कार्यकर्ता के नाते उनमें सरलता कितनी थी, कितनी सरलता थी। जो व्यक्ति 2-2 बार देश की सबसे बड़ी पार्लियामेंट का सदस्य हो, जो व्यक्ति अनुसूचित मोर्चे का राष्ट्रीय अध्यक्ष 1 नहीं 2-2 बार रहा हो, उस व्यक्ति को जब उत्तर प्रदेश में चुनाव आता है 2014 का और संगठन अपेक्षा करता है, पार्टी अपेक्षा करती है कि आपकी आवश्यकता अपने प्रदेश में है और आपके छोटे से पद पे काम करने की जरूरत है, तो साथियों एक कार्यकर्ता का भाव था, एक कार्यकर्ता की सोच थी कि जो व्यक्ति 2-2 बार देश की सबसे बड़ी उच्च सदन में सदस्य रहा हो, जो अनुसूचित मोर्चे का राष्ट्रीय अध्यक्ष रहा हो, वो प्रदेश के महामंत्री जैसे दायित्व पर भी काम करने में भी जरा सा हिचक नहीं रखता, जरा सा संकोच नहीं करता। ये है कार्यकर्ता का भाव। एक कार्यकर्ता कैसा होना चाहिए, एक कार्यकर्ता क्या सोचता है। मैं समझता हूं कि रामनाथ कोविंद जी एक कार्यकर्ता थे और कार्यकर्ता के काम करते करते आज देश के सर्वोच्च संवैधानिक पद पर पहुंचे और ये काम कोई नहीं कर सकता। आजादी के 70 साल बीत गए, जरा सोच के बताइए कि किसी संवैधानिक पद पर किस पार्टी ने भेजा है। 26 मई 2014 को देश के सेंट्रल हॉल में माननीय प्रधानमंत्री जी ने जब भाषण शुरू किया, अपनी बात कहना शुरू किया, तो उन्होंने कहा ये सरकार गांव, गरीब, किसान, मजदूर, अनुसूचित जात और अनुसूचित जनजात को समर्पित है। तो मैं पहली बार देश की पार्लियामेंट में चुन के आया था, मैं इस बात को समझ नहीं पाया कि देश के होने वाला प्रधानमंत्री आज देश के ऐतिहासिक हाल में खड़े होकर कह रहे कि ये सरकार गांव, गरीब, किसान, मजदूर, अनुसूचित जात और अनुसूचित जनजात को समर्पित है। और जब सरकार को 3 साल बीतता है और सरकार द्वारा जो काम किया जा रहा है, 3 साल में सरकार ने जितने निर्णय लिए हैं, उस निर्णय को अगर आप ठीक से देखें, उस निर्णय का चिंतन और मनन करें, उसके केंद्र बिंदु में अगर कोई है तो इस देश के गांव, गरीब, किसान, मजदूर, अनुसूचित जात और अनुसूचित जनजाति का व्यक्ति का उत्थान है। साथियों, एक एक योजना की चर्चा करिए, एक एक योजना का चिंतन और मनन करिए।
आपको देखने को मिलेगा कि सारी योजनाओं के केंद्र बिंदु में अगर कोई है तो इस देश का गरीब है, इस देश का किसान है, इस देश का मजदूर है, इस देश का अनुसूचित जाति का व्यक्ति है और इस देश के अनुसूचित जनजाति का व्यक्ति है। मैं शुरुआत करता हूं प्रधानमंत्री धन जन खाते की बात। प्रधानमंत्री धन जन खाते की जरूरत किसको थी? आजादी के 70 साल में किन लोगों का खाता नहीं खुला था? क्या इस देश के धन्ना सेठों का खाता नहीं खुला था? अगर खाता नहीं खुला था तो इस देश के गरीब किसान मजदूर का नहीं खुला था। श्रीमती इंदिरा गांधी 1971 में बैंकों का राष्ट्रीयकरण कर दिया और कहती है कि इस देश में बैंकों का राष्ट्रीयकरण करना इसलिए जरूरी है कि जिससे इस देश के गांव के गरीब को, किसान को, मजदूर को, अनुसूचित समाज के लोगों को, जनजाति के लोगों को इनके उत्थान और विकास के लिए इनको लोन दिया जा सके, इनको ऋण दिया जा सके, इनके शिक्षा के लिए ऋण दिया जा सके, इनके व्यापार के ऋण दिया जा सके। लेकिन साथियों 1971 का वो दिन और 2017, 2014 जब प्रधानमंत्री धन जन खाते की शुरुआत करते हैं तो आज 2017 में 29 करोड़ लोगों का खाता खुलता है। इसका मतलब साफ है कि आखिर किन लोगों का खाता नहीं खुला था। इसका मतलब साफ है कि श्रीमती इंदिरा गांधी ने जिस उद्देश्य के लिए बैंकों का राष्ट्रीयकरण किया था वो पूरी तरह से अपने उद्देश्य में फेल था। साथियों, जिस योजना की बात करें आप, चाहे प्रधानमंत्री धन जन की बात करिए, चाहे उज्ज्वला की बात करिए, चाहे सबके लिए आवास की बात करिए। আগরতলার প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। রাজ্যপাল তথাগত রায়ের হাত ধরে টেনিস কোর্টের উদ্বোধন হলো আসাম রাইফেলস ক্যাম্পে। টেনিস খেলার প্রসারের জন্যই আসাম রাইফেলসের এই উদ্যোগ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার নবীন সাজদেব। আসাম রাইফেলস ক্যাম্পে একটি টেনিস কোর্টের উদ্বোধন করেন রাজ্যপাল তথাগত রায়। টেনিস খেলার প্রসারের জন্যই আসাম রাইফেলসের এই উদ্যোগ। এই উদ্বোধনী অনুষ্ঠানে আসাম রাইফেলস পাবলিক স্কুলের 200 জন ছাত্রছাত্রী অংশ নেয়। এছাড়া এফআরসির 50 জন স্পেশাল চাইল্ড, এর মধ্যে যারা টেনিস খেলায় আগ্রহী তাদের উৎসাহিত করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে আসাম রাইফেলস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম রাইফেলসের ব্রিগেডিয়ার নবীন সাজদেব সহ অন্যান্যরা। It certainly does, and more than that Assam Rifles is taking this extraordinary step of trying to enable specially enabled children, trying to encourage specially enabled children is all the more praiseworthy. All the best to them and to the children. Thanks. আগরতলার প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। পাথারকান্দি কলেজে নবীনবরণ উৎসবে এসে কলেজের একটি ওয়েবসাইটের উদ্বোধন করেন পাথারকান্দি সমষ্টির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। তিনি বিধায়ক তহবিলের সহৃদয় প্রকল্পে গরিব দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য এককালীন অর্থ সাহায্যেরও ঘোষণা করেন। শুধু পড়াশোনা করলেই চলবে না, বৃহত্তর এই সমাজের জন্য প্রত্যেক ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানান পাথারকান্দি সমষ্টির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। পাথারকান্দি কলেজে নবীন বরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিধায়ক এমনই কথা বলেন। পুঁথিগত শিক্ষার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও ছাত্রছাত্রীদের জড়িত হবার আহ্বান জানান তিনি। আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ, তাই ছাত্র অবস্থা থেকেই পড়াশোনার পাশাপাশি জনসেবামূলক কাজ করে যাওয়ার জন্য ছাত্রছাত্রীদের অনুরোধ করেন। তিনি আরো বলেন, রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। বিধায়ক কৃষ্ণেন্দু পাল বিধায়ক তহবিলের সহৃদয় প্রকল্পে গরিব দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য এককালীন অর্থ সাহায্যের ঘোষণা দেন। এছাড়া বিধায়ক কৃষ্ণেন্দু পাল কলেজের একটি ওয়েবসাইটের উদ্বোধন করেন। কিন্তু আমি বিধায়ক হওয়ার পর আমি প্রথম যে সময় কলেজে আসি এবং প্রিন্সিপাল মহোদয় এবং আপনার ছাত্রছাত্রীদের যে প্রতিভা, যে এত কষ্ট করে ওরা যেভাবে পড়াশোনা করছে এবং প্রিন্সিপাল এবং এই কলেজের সব শিক্ষক শিক্ষিকাগণ যেভাবে
এদিনের নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। উপস্থিত দর্শকদের মন জয় করে নেয় ছাত্রছাত্রীরা। পাথারকান্দি প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রক্তদান জীবনদান। এক বিন্দু রক্ত একটি মুমূর্ষু রোগীর জীবন বাঁচিয়ে দেয়। রক্তদান মানব জীবনের এক মহান কাজ। এই মহতি কাজে উদ্যোগী হলো তেলিয়ামুড়া সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিট। সবাই এগিয়ে আসুন এই মহতি কাজে। তেলিয়ামুড়া সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে স্কুল ক্যাম্পাস হলে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সোমবার। রক্তদান জীবনদান। এক বিন্দু রক্ত একটি মুমূর্ষু রোগীর জীবন বাঁচিয়ে দেয়। রক্তদান মানব জীবনের এক মহান কাজ। রক্তদানে সবাইকে এগিয়ে আসতে হবে। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক, এনএসএস ইউনিট প্রোগ্রাম অফিসার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা। সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস এর ইউনিটের উদ্যোগে আজকে আমাদের রক্তদান শিবির। এখানে একটা বেশ সংখ্যক যুবক রক্তদান করবে। আমাদের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বেশ সংখ্যক রক্তদান করবে স্বেচ্ছায়। আর আমাদের এলাকার যারা প্রাক্তন এনএসএস এর ইউনিটের সদস্য ছিল, ভলান্টিয়ার্স ছিল, তাদের আবেদন জানিয়েছি। ওরা আমাদের আহ্বানে সাড়া দিয়েছে, ওরাও স্বেচ্ছায় রক্তদান করবে। মোটামুটি 25 থেকে 30 ইউনিট রক্ত আমাদের টার্গেটে আছে। আমরা এখানে আজকে শিবিরে দান করব। আমরা অন্যান্য সময় যেমন গত বছর আমাদের স্পেশাল ক্যাম্পের সময় আমরা তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করেছি। মাইগঙ্গা বাজারে আমাদের সাফাই অভিযান চলে, স্কুলের চারপাশে গ্রামাঞ্চলে আমাদের কাজকর্ম চলে। আর নিয়মিত কার্যক্রমের অন্তর্গত আমাদের স্কুলের মধ্যে বাগান গাছ লাগানো, যেমন গত শনিবারে আমরা বন মৎস্য উদযাপন করেছি। অনেক বৃক্ষ লাগিয়েছি, আরও কিছু রয়ে গেছে, ওয়েদারের কারণে লাগানো হয়নি, পরে লাগানো হবে। এই ধরনের অনুষ্ঠান আমাদের সারা বছরই চলে। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। টিএসআর এর 11 বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয় রবিবার। বাহিনীর 8টি ক্যাম্পে মোট 25,000 গাছ রোপণ করা হয় এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ, বাহিনীর উপদেষ্টা ভানুপদ চক্রবর্তী প্রমুখ। রবিবার টিএসআর 11 বাহিনীর বিশ্রামগঞ্জস্থিত পাথালিয়া ঘাটে বাহিনীর মূল কার্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ, বাহিনীর উপদেষ্টা ভানুপদ চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা বৃক্ষরোপণের উপকারিতা তুলে ধরে আলোচনা রাখেন। এদিন টিএসআর এর 11 বাহিনীর 8টি ক্যাম্পে 25,000 গাছ লাগানো হয়। মহোৎসব মানে উৎসব আমরা জানি, একটা অনুষ্ঠান যেখানে আমরা সবাই সমবেত হই, আনন্দ উপলব্ধি করি। এটা উৎসব থেকেও অনেক বেশি মহোৎসব। এই মহোৎসব পালন করার উদ্দেশ্যটা কি? আসলে যত পৃথিবী উন্নত হচ্ছে, শিল্পোন্নত হচ্ছে, শিল্পায়নের প্রয়োজনে, নতুন নতুন শহর বানানোর প্রয়োজনে, আমাদের ব্যক্তিগত প্রয়োজনে এবং ব্যবসায়িক স্বার্থে আমরা নির্বিচারভাবে গাছকে ধ্বংস করে যাচ্ছি। আমরা ধরুন ব্যক্তিগত প্রয়োজনে একটা শাল গাছ কাটলাম। এটা আপনারা জেনে খুশি হবেন, একটা শাল গাছ বড় হওয়ার জন্য যে সময় আপনার প্রয়োজনে আসবে তার জন্য দরকার 100 বছর। 100 বছরে গিয়ে একটা শাল গাছ ম্যাচুরিটি পায়, যেটা আপনি ইউজ করতে পারেন। কিন্তু আপনার প্রয়োজনে আপনি এখনই শাল গাছটাকে কেটে নিচ্ছেন। এইরকম ভাবে আমরা নির্বিচারভাবে, চিন্তাহীনভাবে আমরা গাছগুলিকে ধ্বংস করছি। ধ্বংস করার ফলে কি হচ্ছে? পরিবেশের যে একটা ভারসাম্য, সেই ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে এক সময় 70% বন ছিল, কিন্তু এখন আছে 30%। আমাদের এই রাজ্যে এক সময় ছিল 67%, এখন আছে 54%, 54% বন আছে। এবং আমাদের এই যে ইন্ডিয়াতে বনের পরিমাণ শুধুমাত্র 24%। এটা আমরা অনেকটা অ্যাসেসমেন্ট করে দেখেছি। শহরের পাশাপাশি, গ্রামের পাশাপাশি যে বনাঞ্চল আছে সেটাকে আমরা হিসাবের মধ্যে নেই। কিন্তু বনদস্যু যারা আছে, বনদস্যুদের কল্যাণে গভীর বনে কিন্তু এখন আর সেই বন নেই, শুধু বনের নামটাই রয়ে গেছে। কারণ গভীর বনে আমরা যেতে পারি না। ত্রিপুরাতে ঠিক আছে, আমরা অনেকটা যোগাযোগ ব্যবস্থা উন্নত, এখানে আমরা মোটামুটি অ্যাসেসমেন্ট করতে পারি, এস্টিমেট করতে পারি। কিন্তু গহন অরণ্য বলতে যা বোঝায়, সেই গহন অরণ্যের মধ্যেও কিন্তু বনদস্যুরা এখানে তাদের কাজকর্ম করছে। আমরা 2 দিন পরে দেখি এই ডিস্ট্রিক্টের মধ্যে আমরা দেখি সমিল ফরেস্টটা অ্যারেস্ট করছে, সিজ করছে সমিল।
মানে গাছ কাটার জন্য বনের ভিতরে ওরা মিল বসিয়ে দেয়, গাছগুলিকে কেটে নিয়ে যাচ্ছে। এখন সময় এসেছে আমাদেরকে সবাইকে সচেতন হওয়ার জন্য যে গাছ কাটা সেটাকে বন্ধ করতে হবে। বিশ্রামগঞ্জ প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম এই পর্যন্ত। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়। खत्म हो गया, सब खत्म हो गया। और घर यहाँ पर टूटे हुए हैं। ज्यादा नेतागिरी कर रहे हो।